ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। শ্রেণীর ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে বাড়িতে আছো এবং ভালো আছো এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা করে যাচ্ছ। কিন্তু কেমন করছো সেটা তো বুঝতে পারি না এখান থেকে। কিন্তু অবশ্যই তোমরা যদি সেটা আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে কমেন্ট করে জানালে সুবিধা হয়। কার কোথায় সমস্যা হচ্ছে হয়তো বুঝতে গিয়ে সে সমস্ত জিনিসও যদি আমাদের জানাও তাহলে সুবিধা হয় আর কি। তো ঠিক আছে, আজকে শুরু করব। এর আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা শুরু করেছিলাম এই চ্যাপ্টারে, যে কুলম্ব ফোর্স দিয়ে শুরু করেছিলাম, যে কুলম্বীয় বল, সেখানে এপসাইলন এসেছিল, এপসাইলনের ডাইমেনশন মাত্রা নির্ণয় করেছিলাম। কুলম্বীয় বল মহাকর্ষ বলের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, কুলম্বীয় বলের ভেক্টর ফর্ম দেখেছিলাম, স্থির তড়িৎ এককের বিভিন্ন পদ্ধতিতে সংজ্ঞা দিয়েছিলাম, তাদের মধ্যে রিলেশন দেখেছিলাম, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কি, তার উপরে কীভাবে কুলম্বীয় ফোর্স ডিপেন্ড করে, এই সংক্রান্ত আলোচনাগুলো হয়েছিল। আজকে আমি যে জিনিসটা শুরু করব, যে সেখানে কিন্তু এটা আগের সিলেবাসে ছিল না, গ্র্যাজুয়েশনে আমরা করেছি, কিন্তু একটু জিনিসটা কিন্তু ধারণা নিতেই হবে। যদিও একটু ক্যালকুলেশনটা তোমাদের জটিল অনুভব হবে, কিন্তু না, জটিল বললে চলবে না, একটু খুব মাইন্ডলি দেখতে হবে যাতে করে সেটা উদ্ধার হয়। আমি চেষ্টা করব তোমাদের সেইভাবে বুঝিয়ে দেওয়া। তো আজকে পারবো আমরা এর আগের দিন কি দুটো পয়েন্ট চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয় করেছিলাম কুলম্ব সূত্রের সাহায্যে। আজকে আমরা দেখব যে বহু সংখ্যক আধানের যদি সমাবেশ হয়, তবে কোনো একটা আধানের উপর প্রত্যেকটা আধান যদি বল প্রয়োগ করে, তাহলে ওই আধানটার উপর নেট বল কত কাজ করবে, অর্থাৎ মোট বল কত কাজ করবে, সেই সংক্রান্ত আলোচনা করব। অর্থাৎ বহু সংখ্যক আধানের মধ্যে ক্রিয়াশীল বল, উপরিপাতের নীতি, প্রিন্সিপাল অফ সুপারপজিশন, উপরিপাতের নীতি। সুপারপজিশন প্রিন্সিপাল, যেমন তরঙ্গের উপরিপাতের নীতি হয়, এটা চার্জের ক্ষেত্রে দেখবো আমরা। কোনো একটা সিস্টেম অফ পার্টিকেলস, সিস্টেম অফ চার্জ ধরে নিলাম যে অসংখ্য চার্জ রয়েছে, এইভাবে অসংখ্য চার্জ রয়েছে, এরকম ভাবে অসংখ্য চার্জ রয়েছে, যাদের মধ্যে কোনো একটা চার্জ আমি ধরে নিলাম, এই চার্জটা হলো Q1 চার্জ। এখানে কোনো একটা চার্জ রয়েছে, ধরে নাও Q2, এখানে আছে Q3 চার্জ, এখানে হয়তো Q4 চার্জ, এখানে হয়তো Q5 চার্জ, এরকম চার্জগুলো রয়েছে। এখন এরকম n সংখ্যক চার্জ রয়েছে, n এর মান আমি জানি না, 1 লক্ষ হতে পারে, 5 লক্ষ হতে পারে। n সংখ্যক চার্জ এই Q1 আধানের উপরে একটা বল প্রয়োগ করবে। এটা আমরা ধরে নিয়েছিলাম যে কুলম্বস লয়ে, যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল অন্য কোনো আধানের উপস্থিতি দ্বারা কখনো প্রভাবিত হয় না। তাহলে এখন এই Q1 আধানের উপরে নেট ফোর্স কত কাজ করছে এই n সংখ্যক চার্জের জন্য, এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এই Q1 চার্জের উপর তাহলে আমরা Q1 Q3 এরকম n সংখ্যক তড়িৎ আধান নেওয়া হলো, যাদেরকে বায়ুতে বা শূন্য স্থানে রাখা আছে। এবার Q1 আধানের উপর ক্রিয়াশীল বল তাকে F1 দিয়ে লিখলাম, যেহেতু বল একটা ভেক্টর কোয়ান্টিটি বলে ভেক্টর নোটেশন দিলাম। এবার কোনো একটা আধানের উপর ক্রিয়াশীল মোট বল যদি নির্ণয় করতে হয়, প্রত্যেকটা আধানের জন্য এর উপর কত বল কাজ করছে তা প্রথমে নির্ণয় করতে হবে, এবং তাদেরকে ভেক্টর যোগের মাধ্যমে যোগ করলে আমরা Q1 আধানের উপর মোট বল নির্ণয় করতে পারবো। একই রকম Q2 আধানের উপরেও একই রকম ভাবে নির্ণয় করতে পারবো, Q4 আধানের উপরেও একই রকম ভাবে নির্ণয় করতে পারবো। এইভাবে আমরা বল, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি বলে ভেক্টর যোগের মাধ্যমে অ্যাড করতে হবে। এখন এই বলটা এখন দেখছি যে Q1 আধানের উপরে 2 নম্বর চার্জটা বল প্রয়োগ করবে, তাহলে কার জন্য? 2 এর জন্য। কার উপর?
1 এর উপর বলে আমরা এইভাবে লিখতে শিখেছিলাম ভেক্টর রূপে। এবার Q3 আধানটা করবে কার উপরে? 1 এর উপরে। Q4 আধানটা করবে, Q4 আধান কার উপরে করবে? 1 এর উপরে। এই রকম চলতে থাকবে কত দূর পর্যন্ত? n নাম্বার চার্জ পর্যন্ত। তাহলে Q এখানে লিখব n1। এইভাবে এখন আমরা এই ফোর্স গুলো ক্যালকুলেশন করতে শিখব, যে এই মানটা কত, এটা মান কত, এই মানটা কত, এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। ধরে নিলাম এখন যে F21 ফোর্সটা কত, F21 আমরা SI ইউনিটে দেখেছিলাম কুলম্বস ল, কনস্ট্যান্টটা কি ছিল? 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই I স্কয়ার। তাহলে এখানে Q1 Q2 বাই I স্কয়ার আর এখানে 21 লিখলে এখানে কি লিখতে বলেছিলাম? on 2 তার কিউব লিখে দিলাম, এটাকে on 2 এই ভেক্টর। যদি ইউনিট ভেক্টর দিতাম তাহলে স্কয়ার হতো, কিন্তু এমনি ভেক্টর দিয়েছি বলে এখানে কিউব হলো, তাই তো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই R12 এটা আমরা লিখতে পারবো যে R1 মাইনাস R2, অর্থাৎ Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর। একই রকম ভাবে যদি আমি এরকম ভাবে নির্ণয় করতে থাকি যে এগুলো প্রত্যেকটা ফোর্স, যে এটা হচ্ছে 3 নাম্বার আধানের জন্য 1 নাম্বার আধানের উপর ক্রিয়াশীল বল, Q4 আধানের জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল বল, এরকম ভাবে চলতে থাকলো। Q1 আধানের জন্য Qn আধানের জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল বল, এভাবে নির্ণয় করব। তো এটা দেখলাম এইভাবে যদি আমি করতে থাকি ডট ডট করে। এখন যদি লাস্ট টার্মটা বের করি অনুরূপ ভাবে, তাহলে N1 ফোর্সটা কত হবে? আবার কনস্ট্যান্ট হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বলতে Qn বাই R স্কয়ার। তাহলে এখানে N1 লিখেছি, তাহলে এখানে 1n কিউব R1n ভেক্টর নোটেশন। তাহলে এইভাবে টোটাল ফোর্সকে যদি Q1 এর উপরে টোটাল ফোর্স যদি আমরা বের করি, তাহলে এই ফোর্সগুলোকে কি করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে এটার ভ্যালু বসাবো, তারপর এটার ভ্যালু বসাবো, এটার বারবার ভ্যালুগুলো বসাবো। এখানে দেখো প্রত্যেকটা জায়গাতে কোন টার্মটা কমন আছে? 1/4 পাই এপসাইলন নট এটা কমন রয়েছে এখানে। তাহলে পড়ে থাকছে কি যে Q1 Q2 বাই R12 তার কিউব R12 ভেক্টর। এইভাবে বিভিন্ন চার্জের জন্য নিতে পারবো যে এটা হয়তো Q1 এর জন্য Q2 Q3 এটা যদি নিই Q1 Q3 বাই 4 এটা লিখতে পারবো আর 3 লিখেছি, তাহলে 13 তার কিউব R13 তার ভেক্টর। এইরকম ভাবে চলতে থাকবে। তাহলে এটা লাস্টটা যদি লিখি তাহলে Q1টাও আমরা এখানে কিন্তু কমন নিয়ে নিতে পারি, প্রত্যেকের মধ্যে আছে যদি নিই। যাই Q1 Qn বাই R লিখছি, N1 লিখেছি, তাহলে 1n তার কিউব R1n ভেক্টর। এইভাবে আমরা অ্যাড করতে পারলাম। ঠিক তেমনি অনুরূপ ভাবে আমরা যদি Q2 আধানের উপর ক্রিয়াশীল বল বের করি অনুরূপ ভাবে, তাহলে কি করব? যে Q2 আধানের উপর প্রথমে Q1 এর জন্য কার উপরে? Q2 এর উপরে প্লাস Q2টা হবে না, সেই আধানের উপরে বল প্রয়োগ করতে পারে না। তাহলে 3 এর জন্য দেখব, তাহলে 3 এর জন্য 2 এর উপরে ক্রিয়াশীল বল। 4 এর জন্য দেখব, তাহলে 4 এর জন্য 2 এর উপরে ক্রিয়াশীল বল। এরকম চলতে থাকে কতদূর পর্যন্ত? n নাম্বার চার্জ পর্যন্ত। তাহলে n নাম্বার চার্জের জন্য 2 এর উপর ক্রিয়াশীল বল। এইভাবে আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো, এটা এইভাবে ক্যালকুলেশন করতে থাকবো। এরকম করতে করতে আমরা এটাকে যদি জেনারেল একটা ফর্ম দিয়ে দিলাম, যে এরকম নাম্বারিং করলাম না, Q1 Q2 Q3 করলাম না, ধরলাম যে i তম চার্জ, i এর মান যে কোনো
হতে পারে, 100 নাম্বার চার্জ হতে পারে, কিংবা 150 নাম্বার চার্জ হতে পারে। তাহলে আইতম চার্জের উপরে কত বল কাজ করবে, যে কোনো একটা চার্জ ধরে নিলাম যে সেটা সেই চার্জটা হচ্ছে আইতম চার্জ, তার উপরে কত বল কাজ করবে সেটা নির্ণয় কিভাবে করব। এগুলা সঙ্গে সঙ্গে খাতা নিয়ে বসবে আর বুঝে বুঝে লিখবে, কিন্তু লেখা আছে বলে লিখতে হবে এরকম কোনো কথা নেই। আমি বুঝতে পারলাম কিনা জিনিসটা এটা দেখতে হবে। তাহলে এরকম আইতম চার্জের উপরে যদি ক্রিয়াশীল বল বের করি, তাহলে আইতম চার্জের উপরে ক্রিয়াশীল বল এইভাবে লিখতে পারবো কি, তাহলে কার 1 এর জন্য কার উপরে, আই এর উপরে, 2 এর জন্য তাহলে 2 আই এর উপরে, এইরকম চলতে থাকবে। হয়তো দেখব যে i মাইনাস 1 নাম্বার চার্জের জন্য i এর উপরে কত বল কাজ করছে, এরকম হয়তো i প্লাস 1 নাম্বার চার্জের জন্য i এর উপরে কত বল কাজ করছে, এই ভেক্টর নোটেশন দিতে হবে, প্লাস এরকম চলতে থাকবে। কত, যে n নাম্বার চার্জের জন্য i এর উপরে কত বল কাজ করছে। এবার একই রকম ভাবে এই বলগুলো যদি আমরা কুলম্বস ল এর সাহায্যে বের করি, 1/4 পাই এপসাইলন নট q1 q2 বলতে qi না q1 লিখে দেব, q2 বলতে হয়তো qi বাই কি আর i2 i1, এইভাবে প্রত্যেকটা ফোর্স যদি অ্যাড করি দিয়ে যে টোটাল যে রেজাল্টটা পাবো, আমি এটা লিখছি যে হয়তো এই ফোর্সটাকে লিখবো তাহলে 1/4 পাই এপসাইলন নট, এটা তো কনস্ট্যান্ট থাকবে, q1 qi বাই r, এটা 1i লিখেছি, তাহলে এটা কি লিখবো i1 তার q, তাহলে i1 ভেক্টর নোটেশন। এই ফোর্সটাকে যদি লিখি তাহলে আবার 1/4 পাই এপসাইলন নট q2 qi বাই r i2 তার q r i2 তার ভেক্টর নোটেশন, এরকম চলতে থাকবে। এরকম চলতে থাকলো, তাহলে 1/4 পাই এপসাইলন নট qn qi বাই qi না rin তার q rin তার ভেক্টর, এরকম লিখতে পারবো। এবার যদি এখান থেকে টোটাল রাশিকে কমন পাচ্ছি, একটা কমন পাচ্ছি যে 1/4 পাই এপসাইলন নট, qi টাও কমন পাচ্ছি এরকম। তাহলে এবার এগুলোকে যদি আমি লিখতে থাকি তাহলে এই যে q1 qi বাই ri1 তার q ri1 তার ভেক্টর, প্লাস এরকম চলতে থাকবে যে qn qi বাই rin তার q rin তার ভেক্টর, এরকম। এবার ম্যাথমেটিক্স দিয়ে যদি এটাকে সহজ করে লিখতে চাই, যে সংক্ষেপে যদি লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, যে আয়টা চার্জের উপর ক্রিয়াশীল ফোর্স সমান কি লিখতে পারবো, যেটা তো কমন টার্ম আসছে এপসাইলন নট, এখানে qi টাও কমন হয়ে আসছে, qi টা, তো ওটাকে লিখলাম যে তম চার্জের জন্য, তাহলে এটাকে ক্যাপিটাল সিগমা এইভাবে লিখতে পারবো, যে কোনো চার্জ ধরে নিলাম i তম চার্জ, দেন যে তম চার্জ লিখে দিলাম। তাহলে এই ফোর্সটাকে যদি আমি এইভাবে লিখি i j আইটা, এবার এই ফোর্সটাকে আমি যদি লিখি এখানে যে রান করবে 1 থেকে n পর্যন্ত, এখানে অবশ্যই একটা কথা মনে রাখবে, কখনো i নট ইকুয়ালস টু j হবে বাই আর আইটা যাইটা কিউব আর আইটা যাইটা তার ভেক্টর, এইভাবে আমরা লিখতে পারবো। এখানে যদি স্কয়ার করি তাহলে এটাকে আবার এই ফর্মে দিতে পারবো 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল সিগমা, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই যে রান করবে 1 থেকে n পর্যন্ত qi টা q যাইটা বাই r আইটা যাইটা, যদি স্কয়ার করি তাহলে এখানে কি আইটা যাইটা ইউনিট ভেক্টর। এখন সিজিএস পদ্ধতিতে যদি লিখি তাহলে এই মানটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তখন সিজিএস পদ্ধতিতে
তরঙ্গের উপরিপাতের নীতিটা লিখতে পারবো। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো একটা আধানের উপর বহু সংখ্যক আধান যদি বল প্রয়োগ করে তাহলে তার উপর ক্রিয়াশীল বলের মানটা কত হবে, এটা কি বলা হয় আধানের ক্ষেত্রে উপরিপাতের নীতি। এটা নিজেরা একবার বইও তোমাদের পড়া আছে, বইটা দেখবে আর আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে। যখন পড়বে তখন বইটাও যাতে তোমাদের কাছে থাকে। এইবার আমরা দেখবো, এগুলো সব ফার্স্ট ইয়ারে আমাদের ছিল, আগের সিলেবাসে এই সমস্ত জিনিস ছিল না, কিন্তু এখন দিয়ে দিয়েছে বলে এত সুন্দর করেছে বইটা যে ফার্স্ট ইয়ারের অনেক কিছু জিনিস 11-12 তোমরা জেনে নিতে পারবে যদি ভালো করে পড়াশোনাটা করো। তাহলে এবারে দেখব যে নিরবচ্ছিন্ন আধানের জন্য ক্রিয়াশীল বল, নিরবচ্ছিন্ন বণ্টিত আধানের জন্য বল, নিরবচ্ছিন্ন বণ্টিত আধানের জন্য ক্রিয়াশীল বল। নিরবচ্ছিন্ন বণ্টিত আধানের জন্য ক্রিয়াশীল বল, নিরবচ্ছিন্ন বণ্টিত আধানের জন্য ক্রিয়াশীল বল বের করব। তাহলে আমরা আধানের কোয়ান্টাইজেশন থিওরি অনুযায়ী দেখেছিলাম যে আধান কোয়ান্টাম আকারে থাকতে পারে, কিন্তু বহু সংখ্যক আধানের যদি একসঙ্গে সমাবেশ ঘটে তবে সেই আধানটাকে নিরবচ্ছিন্নভাবে আছে বলে ধরে নেওয়া হয়। এই আধান নিরবচ্ছিন্নভাবে 3 রকম পদ্ধতিতে থাকতে পারে। নম্বর 1 হচ্ছে একমাত্রিক, যেটাকে বলবো রৈখিক আধান বণ্টন, রৈখিক আধান বণ্টন। 2 দ্বিমাত্রিক, যেটাকে বলবো ক্ষেত্রীয় আধান বণ্টন, ক্ষেত্রীয় আধান বণ্টন, দ্বিমাত্রিক বা ক্ষেত্র আধান বণ্টন, আধান বণ্টন। আর একটা হচ্ছে ত্রিমাত্রিক, বা আয়তন আধান বণ্টন, আয়তন আধান বণ্টন। এই 3 ভাবে আধান বণ্টিত হয়ে নিরবচ্ছিন্নভাবে বণ্টিত হয়ে থাকতে পারে। একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে সারফেস, আর একটা হচ্ছে ভলিউম বরাবর। তাহলে আমরা প্রথমে রৈখিক আধান বণ্টনের জন্য ক্রিয়াশীল বল বের করব। প্রথমে রৈখিক আধান, বণ্টন, রৈখিক আধান বণ্টনটা একটু দেখি। আমরা ধরে নিলাম যে কোনো একটা সরল বা বক্ররেখা বরাবর আধান বণ্টিত আছে, এইভাবে বণ্টিত আছে। কোনো সরল বা বক্ররেখা বরাবর আধান বণ্টিত আছে, নিরবচ্ছিন্নভাবে বণ্টিত আছে। এবার এই আধান থেকে কিছু একটা ডিসটেন্স, আর ডিসটেন্সে ধরে নিলাম যে কিউ নট একটা আধান রয়েছে। এখন এই রৈখিক আধান বণ্টনের জন্য, রৈখিক আধান বণ্টনের জন্য এই কিউ নট আধানের উপর কত বল কাজ করছে সেটা আমরা নির্ণয় করতে শিখব। তাহলে এখানে রৈখিক আধান বণ্টন, রৈখিক আধান বণ্টন যেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, রৈখিক আধান বণ্টনকে ল্যামডা, যে আধানের রৈখিক ঘনত্ব, রৈখিক ঘনত্ব এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ফর্মুলাটা হলো আধান বাই দৈর্ঘ্য, আধান বাই দৈর্ঘ্য, এটাকে বলা হয় আধানের রৈখিক ঘনত্ব।
যদি ক্ষেত্রফল হয় তাহলে ওটাকে সিগমা দিয়ে লেখা হয় আধান বাই ক্ষেত্রফল বরাবর ছড়িয়ে আছে বলে ক্ষেত্রফল। ভলিউম যদি হয় ওটাকে রো দিয়ে প্রকাশ করা হয় আধান বাই ভলিউম আয়তন। তাহলে এখন এই রৈখিক আধান বণ্টনের ক্ষুদ্র একটা লেন্থ আমি dl কল্পনা করলাম। তাহলে এই dl লেন্থে কত আধান আছে দেখি। ধরে নিলাম যে dq আধান আছে, তাহলে আধান dq সমান ক্ষুদ্র আধান dq সমান কি হয়ে যাবে, রৈখিক আধান বণ্টন ল্যামডা ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কত ধরেছি dl। তাহলে এই dq আধানের জন্য এই q নট আধানের উপর কত বল কাজ করছে প্রথমে আমরা নির্ণয় করব। এবার আমরা ইন্টিগ্রেশন করলে টোটাল রৈখিক আধান বণ্টনের জন্য এর উপরে কত বল কাজ করবে নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখব যে dq আধানের জন্য dq আধানের জন্য q নট আধানের উপর ক্রিয়াশীল বল। তাহলে ক্ষুদ্র আধানের জন্য বল কাজ করছে বলে ক্ষুদ্র একটা বল, ওই জন্য আমরা df দ্বারা প্রকাশ করলাম। সেটা যদি ফ্রি স্পেসে থাকে তাহলে কনস্ট্যান্টটা হচ্ছে SI ইউনিটে 1/4 পাই এপসাইলন নট। q1 q1 বলতে q নট ধরে নিলাম, q2 বলতে dq বাই r স্কয়ার। তাহলে r স্কয়ার এখানে কি থাকবে একটা ইউনিট ভেক্টর। এবার এই dq এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কি আসবে 1/4 পাই এপসাইলন নট q নট dq এর ভ্যালুটা কত ল্যামডা dl বাই r স্কয়ার ইনটু। তাহলে dq আধানের জন্য q নট আধানের উপর ক্ষুদ্র বল বের করলাম। এবার আমি যদি বলি টোটাল এই যে লেন্থের টোটাল রৈখিক ঘনত্বের জন্য রেখার জন্য এখানে কত বল কাজ করবে যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, এগুলোকে প্রত্যেকটার জন্য অ্যাড করতে হবে। আর অ্যাড করার কি প্রসেস, আমাদের যে সামেশন যোগ করে নিতে হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে টোটাল আধানের জন্য যদি ক্রিয়াশীল বল বের করি তাহলে কি করতে হবে, এই df কে কি করতে হবে ইন্টিগ্রেশন অফ df এর ইন্টিগ্রেশন কি হয় f, dx এর যেমন x হয়, তাহলে এখানে কি হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, q নটটা তো কনস্ট্যান্ট এটাও লিখে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ রেখা বরাবর বলি l লেন্থের যদি দৈর্ঘ্য হয় তাহলে l দিয়ে দিলাম। এবার কি থাকলো পরে দেখো তো যে ল্যামডা বাই r স্কয়ার dl আরটা ইউনিট ভেক্টর। তাহলে এই ভ্যালুটা হয়ে গেল রৈখিক আধান বণ্টনের জন্য ক্রিয়াশীল বলের মান। এবার সিজিএস ইউনিটে যদি করতে যাই তাহলে এটা থাকবে না, অন হয়ে যাবে এই ভ্যালুটা 1/4 পাই এপসাইলন নট সিজিএস ইউনিটে হয়ে যাবে। এই হলো রৈখিক আধান বণ্টন। এবার সারফেস আধান বণ্টনের জন্য দেখে নিই একটু, ক্ষেত্র আধান বণ্টনের জন্য ছোট ছোট ক্যালকুলেশন, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা গাউসের উপপাদ্য করব তখন কাজে আসবে বলে একটু শিখে নিই। এবার ক্ষেত্র আধান বণ্টন, ধরে নিলাম কোন একটা সারফেস, এরকম কোন একটা সারফেস আছে, তাহলে এই সারফেসে এইভাবে চার্জ ছড়িয়ে আছে, এইভাবে সারফেসে চার্জ ছড়িয়ে আছে। তাহলে এই সারফেসের ক্ষুদ্র একটা পোরশন নিলাম, ওখানে যেমন dl দিয়ে লিখেছিলাম সারফেসকে আমরা ds দিয়ে ধরলাম, তাহলে এই ক্ষুদ্র একটা সারফেস নিলাম। এই ক্ষুদ্র সারফেস থেকে ধরে নিলাম যে r নট ডিসটেন্সে কিংবা r ডিসটেন্সে আবার q নট আধানটা রয়েছে। তাহলে এর উপরে এই ক্ষুদ্র সারফেসের চার্জের জন্য কত বল কাজ করবে, এবার টোটালটা বের করার জন্য আবার ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে ধরে নিলাম যে আধানের ক্ষেত্র আধান বণ্টন সমান, আগেই বলেছি ক্ষেত্র আধান বণ্টন রৈখিক ঘনত্বটা বের করেছিলাম, এটা দেখব যে ক্ষেত্র আধান বণ্টন বা আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের
তলমাত্রিক ঘনত্ব, যেটাকে আমি সিগমা দ্বারা প্রকাশ করব। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব আধান বাই ক্ষেত্রফল। ফর্মুলাটা হচ্ছে আধান বাই ক্ষেত্রফল। তাহলে এখানে যদি আধানটা ডিকিউ হয় তাহলে দেখবো যে সিগমা ডিকিউ বাই ডিএস এরিয়া। তাহলে এখানে ডিকিউ সমান হয়ে যাবে সিগমা ইনটু ডিএস। এবার এই সিগমা ডিএস, এই যে ডিকিউ আধানের জন্য আবার অনুরূপ ভাবে যে ডিকিউ আধানের জন্য কিউ নট আধানের উপর ক্রিয়াশীল বল। তাহলে আমরা ক্ষুদ্র বল, ওই জন্য আমরা আবার কি লিখব, ডিএফ সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2, Q1 বলতে Q নট, Q2 বলতে dq বাই কি r স্কয়ার। এখানে কি লাগবে, একটা ইউনিট ভেক্টর। এবার যদি চার্জের ভ্যালুটা যদি বসিয়ে দিই dq 1/4 পাই এপসাইলন নট q নট, dq এর ভ্যালুটা কি সিগমা ds, সিগমা ইনটু ds বাই r স্কয়ার ইনটু r টা ইউনিট ভেক্টর। এবার টোটাল ফোর্স যদি বের করতে চাই, যে টোটাল সারফেসের জন্য, এই টোটাল সারফেসের চার্জের জন্য q নট আধানের উপর কত বল কাজ করছে, তাহলে আমরা কি করব, এই ক্ষুদ্র ক্ষুদ্রগুলোকে অ্যাড করব, তার মানে ইন্টিগ্রেশন করব এর। তাহলে এটা হবে 1/4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ q নটটা কমন নিয়ে নিলাম, তাহলে সারফেস ইন্টিগ্রাল বলে s দিয়ে লিখব। এবার ভ্যালুটা কত আসছে, যে সিগমা বাই r স্কয়ার ds অর্থাৎ ইউনিট ভেক্টর। এইভাবে আমরা ক্ষেত্র আধান বন্টনের জন্য সেখানে কিউ নট আধানের উপর কত বল কাজ করছে বের করতে পারলাম। ঠিক তেমনি আমরা আবার কি আয়তন আধান বন্টন রয়েছে, দেখিনি আয়তন আধান বন্টন। আয়তন আধান বন্টন অর্থাৎ এখন চার্জটা যদি আয়তন বরাবর ছড়িয়ে থাকে, ত্রিমাত্রিক দেশে যদি ছড়িয়ে থাকে আয়তন বরাবর, কোন একটা এরকম আয়তন বরাবর, তাহলে এর ক্ষুদ্র একটা আয়তন নিতে হবে আমাকে। প্রথমে ছোট্ট একটা ভলিউম ডিভি নিলাম, এই ডিভি ভলিউমের জন্য এখানে ধরে নাও কিউ নট একটা আধান রয়েছে আর ডিসটেন্সে, কত বল কাজ করবে। তাহলে এখানে যদি একই রকম ভাবে আধানের এটা তলমাত্রিক ঘনত্ব হয়েছিল, এটা আয়তন ঘনত্ব, আয়তন ঘনত্ব এটাকে কি দিয়ে লিখবো, রো আধান বাই বললাম আয়তন। তাহলে এটা কি হয়ে যাবে, রো সমান dq বাই dv। তাহলে dq সমান কি হয়ে যাবে, রো dv। একই রকম ভাবে করতে পারবো যে আবার dq আধানের জন্য q নট আধানের উপর ক্রিয়াশীল বল, এগুলাকে চেঞ্জ করে দেব, dq আর এটা ঠিক থাকবে। dq এর জায়গায় এই ভ্যালুটাই শুধু পুট করতে হবে, কি করতে হবে, যে রো dv। আবার এখানে যদি নিয়ে আসি তাহলে এখানে কি হয়ে যাবে, শুধু রো ডিভি। তাহলে আয়তন আধান বন্টনের জন্য এখানে কত টোটাল বল কাজ করবে সেটাও আমরা বের করতে পারলাম। তাহলে দেখলাম নিরবচ্ছিন্নভাবে আধান তিন ভাবে বণ্টিত হতে পারে, এটা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। একমাত্রিকটাকে বললাম রৈখিক আধান বন্টন, দ্বিমাত্রিকটা হচ্ছে ক্ষেত্র আধান বন্টন, ত্রিমাত্রিকটা হলো আয়তন আধান বন্টন। কি দিয়ে নোটেশন, রৈখিকের জন্য ল্যামডা, এর জন্য সারফেসের জন্য সিগমা, ভলিউমের জন্য রো, দিয়ে এদের জন্য ক্রিয়াশীল বল বের করতে পারলাম, তাই তো। এবার খুব গুরুত্বপূর্ণ টপিক শুরু হবে, চ্যাপ্টারটা হেডিং যেটা দিয়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। সেই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড সম্পর্কে আলোচনা করব। দেখবো যে কিছু অঙ্ক আছে এখানে, অঙ্কগুলো তোমাদের করে নিতে হবে, দেখিয়ে দেবো পরের দিন। আজকে দেখো যে তড়িৎ ক্ষেত্র, যেটা চ্যাপ্টারটার হেডিং দিয়েছিলাম তড়িৎ ক্ষেত্র, বা বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক্স স্ট্যাটিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কি। ইলেকট্রোস্ট্যাটিক্স দেখেছিলাম যে এখানে যদি কোনো একটা চার্জ থাকে,
পয়েন্ট চার্জ থাকে, এই পয়েন্ট চার্জের জন্য তার পরিপার্শ্বস্থ একটা অঞ্চল জুড়ে অপর একটা আধান যদি এখানে নিয়ে আসা হয় তবে তার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। তখন এই আধানের ক্ষেত্রে এই অঞ্চলটাকে বলবো তার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। কি বললাম? যে কোনো বিন্দু আধানের জন্য তার পরিপার্শ্বস্থ যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, অর্থাৎ সেই অঞ্চলে দ্বিতীয় কোনো একটা আধানকে যদি আনা হয় তাহলে যে বল অনুভব করে সেই অঞ্চলটাকে বলা হয় প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। এক্ষেত্রে যে আধানের জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা তৈরি হয় তাকে বলা হয় উৎস আধান বা সোর্স চার্জ। যে আধানের সাহায্যে এখানে ফিল্ড আছে কিনা পরীক্ষা করা হয় তাকে বলা হয় টেস্ট চার্জ বা পরীক্ষক আধান। তাহলে এই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে এখানে ওই যে এর আগে ফার্স্ট যেদিন আমি আলোচনা করেছিলাম যে এখানে ওই চার্জটা টেস্ট চার্জটাকে মুভ করতে হবে, এখানে থাকলে একরকম ফিল্ড কাজ করবে, এখানে থাকলে একরকম, এখানে থাকলে একরকম। তাহলে টেস্ট চার্জকে আমরা কি মুভ করাতে পারি, কিন্তু সোর্স চার্জ অলওয়েজ রেস্ট। ওই জন্য ইলেকট্রোস্ট্যাটিক্স ফিল্ডের কথা বলেছিলাম যে ইন ইলেকট্রোস্ট্যাটিক্স সোর্স চার্জ ইজ অ্যাট অলওয়েজ রেস্ট বাট টেস্ট চার্জ ক্যান মুভ। অর্থাৎ সোর্স চার্জ সর্বদাই যখন স্থির থাকবে, টেস্ট চার্জ যদি গতিশীল হয় তবে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। তাহলে এই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে এখন দেখব যে তড়িৎ ক্ষেত্র একটা উৎস আধান দেখলাম যার জন্য তৈরি হলো, আর এটা হচ্ছে পরীক্ষক আধান। মনে রাখবে পরীক্ষক আধানের দ্বারা কখনোই এই তড়িৎ ক্ষেত্রের অঞ্চলটা তড়িৎ ক্ষেত্রের মানটা প্রভাবিত হয় না। এই তড়িৎ ক্ষেত্রটা অ্যাকচুয়ালি সে আধান থেকে শুরু করে এর বিস্তারটা অসীম দূরত্ব পর্যন্ত হয়, কিন্তু যে দূরত্বের পর সেই ফিল্ডটা তেমন অনুভব হয় না সেটাকে তখন গণনায় বাদ দেওয়া হয়। কিন্তু থিওরিটিক্যালি তথ্যগতভাবে আধান থেকে অসীম দূরত্ব পর্যন্ত এর বিস্তারটা আছে। এবার দেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, খুব ইম্পর্টেন্ট। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা সংক্ষেপে ক্ষেত্র প্রাবল্য বলা হয় বা তড়িৎ প্রাবল্য বলা হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি যেটা দেখো তীব্রতা, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা, তীব্রতা বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনা হলে ওই আধান যে বল অনুভব করে তাকেই বলা হয় ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলা হয়। এই একক এখানে সবচেয়ে যে সংজ্ঞাটা, পুরো সংজ্ঞাটা একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে আনা হলে ওই আধান যে বল অনুভব করে তাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা সংক্ষেপে ক্ষেত্র প্রাবল্য বলা হয়। তাহলে এখন যে ধরে নাও যে কোনো একটা জায়গাতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একটা হচ্ছে এখানে এর কিন্তু একটা দিক থাকবে সবসময়। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখটা কি হয়, যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখটা উৎস আধান আর পরীক্ষক আধান এদের উপরে ডিপেন্ড করবে। সবসময় কি হবে, যদি পরীক্ষক আধানটা ধনাত্মক হয় আর এটা যদি ধনাত্মক ফিল্ড, সবসময় বেশি আধান থেকে কম আধানের দিকে কাজ করবে। ওই নোটেশনটা আমি লিখে দেব যে প্রাবল্য অর্থাৎ ফিল্ডটা যদি ধনাত্মক চার্জ হয় তাহলে এটা হয় বহির্মুখী আধান থেকে দূরের দিকে, যদি ঋণাত্মক চার্জ হয় তাহলে আধান অভিমুখী হয়। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি, মনে রাখবেন। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হলো ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি, মনে থাকে যাবে। অর্থাৎ এর মান এবং অভিমুখ দুটোই আছে। এখন কোন একটা কিউ নট আধানের উপরে
যদি ইলেকট্রিক ফিল্ড ই কাজ করে এবং এবং তার উপরে বল যদি এফ হয় আর আধানটা যদি কিউ নট হয় ডিসচার্জটা, তাহলে ইলেকট্রিক ফিল্ড ই সমান হচ্ছে বল বাই কিউ নট। তাহলে দেখো যে ইলেকট্রিক ফিল্ড ই সমান এফ হয়ে যাবে কখন, যখন কিউ নট ইকুয়ালস টু 1। ওই জন্যই বলছি তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ একক ধনাত্মক আধান আনা হলে ওই আধান যে বল অনুভব করে তাকেই বলা হয় ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, বা সংক্ষেপে ক্ষেত্র প্রাবল্য বলা হয়, বা তীব্রতা বলা হয়, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তাহলে এই যে টেস্ট চার্জ, এই টেস্ট চার্জের উপরে কিন্তু তড়িৎ ক্ষেত্রেটা কোনোভাবে প্রভাবিত হবে না। ওই জন্য ম্যাথমেটিক্যালি এটাকে লেখা হয় যে ক্রিয়াশীল বলটাকে এইভাবে লেখা হয় ম্যাথমেটিক্যালি ই সমান যে লিমিট কিউ নট এটা টেন্ডস টু 0, মানে খুবই কাছাকাছি, জিরোর কাছাকাছি, এফ বাই কিউ নট, এভাবে ম্যাথমেটিক্যালি লেখা হয়। এবার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেহেতু একটা ভৌত রাশি পেয়ে গেছি, তাহলে ডাইমেনশন জানতে হবে আর ইউনিট জানতে হবে। তাহলে প্রথমে জানবো ইউনিট। তাহলে প্রাবল্য ই সমান পেলাম, ইন্টেন্সিটি ই সমান পেলাম এফ বাই কিউ। তাহলে এসআই ইউনিট যদি বের করি, এসআই ইউনিট, তাহলে বলের জন্য কি হয় নিউটন, চার্জের জন্য কুলম্ব, তাহলে নিউটন পার কুলম্ব হবে। সিজিএস ইউনিট যদি বের করি তাহলে বলের জন্য কি ডাইন আর আধানের জন্য কি স্ট্যাট কুলম্ব হয়ে যাবে। এবার ডাইমেনশন যদি বের করি, যে ডাইমেনশন অফ ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমরা দেখতে পাচ্ছি বলের জন্য কত হয় mlt-2, চার্জের জন্য কত হয় তোমরা জানো Q সমান ID, বিখ্যাত ফর্মুলা, আমরা কারেন্ট ইলেকট্রিসিটি করব, ক্লাস 10 এও করেছো। তাহলে ml কি হয়ে যাচ্ছে T-3I। বলছি এটা কখনো কোন বইয়ে সি দিয়েও লেখা হয়, কোন বইয়ে এ দিয়েও লেখা হয়, প্রবাহ মাত্রার অ্যাম্পিয়ারের নাম অনুসারে এ দিয়েও। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটা হলো ইউনিট। এবং সিজিএস ইউনিট আর এসআই ইউনিটের মধ্যে যদি সম্পর্ক বের করি, যে নিউটন পার কুলম্ব, যে 1 নিউটন, এসআই ইউনিট হচ্ছে 1 নিউটন বাই 1 কুলম্ব সমান সিজিএস এর এককটার সঙ্গে সম্পর্ক কি হবে, 1 নিউটন সমান আমরা জানি 10⁵ ডাইন, 1 কুলম্ব সমান কালকে পড়ালাম 3 × 10⁹ ESU আধান। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, এটা যদি নেমে যায় তাহলে কি হয়ে যাবে 1/3 × 10⁴, এটা যদি নেমে যায় 4, কি হয়ে যাবে ডাইন পার স্ট্যাক কুলম্ব। তাহলে আমরা লিখতে পারবো যে 1 ESU তড়িৎ প্রাবল্য, এটাকে ESU তড়িৎ প্রাবল্য কথাটা এভাবেও লিখে দেওয়া হয়, 1 ESU তড়িৎ প্রাবল্য, 1 ESU তড়িৎ প্রাবল্য সমান কত হয়ে যাচ্ছে দেখো তো, যে 3 × 10⁴ নিউটন পার কুলম্ব, এতটুকু হয়ে যাচ্ছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দেখলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা জানলাম, ইউনিট জানলাম, ম্যাথমেটিক্যাল ফর্ম জানলাম, ডাইমেনশন জানলাম, এসআই এবং সিজিএস এককের মধ্যে রিলেশন জানলাম। এই জায়গা থেকে কোশ্চেন করে প্রায়। এবার কোন একটা পয়েন্ট চার্জের জন্য, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানটা কত হবে অপর একটা বিন্দুতে নির্ণয় করব। ধরে নাও এখানে কিউ চার্জের জন্য আর ডিসটেন্সে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানটা কত হবে সেটা নির্ণয় করব। তাহলে এই কিউ চার্জ যখন এখানে রাখা হবে তার চারপাশে একটা কি তৈরি করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করবে। কখন ইলেকট্রিক ফিল্ড বলবে না, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করবে। এবার এই আর ডিসটেন্সে যদি একক ধনাত্মক আধানকে রাখা হয় তাহলে সেই আধান যে বল অনুভব করবে সেটাই হবে এই আধানের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। তাহলে আমরা জানি যে কত বল কাজ করবে, যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান কত হয়ে যাবে, তাহলে কত বল কাজ করছে এসআই ইউনিটে যদি করি 4π/sin0 Q1 Q2, Q1 বলতে Q, Q2 বলতে একক ধনাত্মক আধান,
বাই আর ডিসটেন্স আর স্কয়ার। এবার এখানে কি লাগবে ইউনিট ভেক্টর। এটা ফ্রি স্পেসে করলাম। এবার যদি কোনো একটা মিডিয়াম হয়, সেই মিডিয়ামে যদি তড়িৎ ভেক্টরটা এপসাইলন হয়, তাহলে এপসাইলন দিয়ে লিখবো, তাহলে কিউ বাই আর স্কয়ার ইনটু আর। যদি আবার এটাকে যদি প্রতিস্থাপন করি পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে, তাহলে 4 পাই কে এপসাইলন নট কি হবে কিউ বাই আর স্কয়ার ইনটু। মনে রাখবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আবারও বলছি, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এইভাবে কোন একটা পয়েন্ট চার্জের জন্য অপর একটা ডিসটেন্স। এটা একটা দেখতে পাচ্ছি যে আরেকটা জিনিস এখানে খেয়াল করো তো, যে এই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ভেক্টর নোটেশন দিয়েছি, তো ভেক্টর দিতে হবে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তাহলে দেখো যে কোনো ধ্রুবক কোয়ান্টিটি না, এখান থেকে যেমন ডিসটেন্স বাড়বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা কথা লিখতে পারছি যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা সোর্স চার্জ উৎস আধান, আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইনভার্সলি প্রপোর্শনাল ইনভার্স স্কয়ার, মানে বর্গের ব্যস্তানুপাতিক হয়। এগুলো রিলেশন একটু জেনে নেবে। এবার খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে খুব প্রত্যেকটা ক্যালকুলেশনে আমাদের কাজে লাগবে, যে যখন ইলেকট্রিক ডাইপোল করা হয়, যে তার অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য লম্ব সমদ্বিখণ্ড যে কোনো বিন্দুতে খুব কাজে লাগবে। এই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ডাইমেনশনটা না, অভিমুখটা কোন দিকে, বলা হচ্ছে উৎস আধানটি যদি ধনাত্মক হয়, তবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ হবে আধান থেকে দূরের দিকে, কিন্তু যদি ঋণাত্মক হয় তবে আধানের দিকে হবে। একদম মনে রাখতে হবে, কোটেশন আকার এটা, যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ উৎস আধান যদি ধনাত্মক হয় তাহলে আধান থেকে দূরের দিকে, কিন্তু যদি ঋণাত্মক হয় তাহলে আধানের দিকে হয়। কিংবা এই কথাটাও যদি মনে রাখো, তবুও আমি বোঝানোর সময় করে নেব, যে আমি একটা নোটেশন দিই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ সর্বদাই, আমার নোটেশনটা যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ সর্বদা বেশি আধান থেকে কম আধানের দিকে হয়, ম্যাগনিটিউডটা আর কি কম আধানের দিকে, বেশি আধান থেকে কম আধানের দিকে হয়। এই কোটেশন আকারে এই কথাটা যাতে মনে থাকে, আমি 100 বার জিজ্ঞেস করবো তোমাদের এতে, যখন আমি বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করব, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ক্যালকুলেশন করব। এবার আমরা দেখলাম যে হ্যাঁ প্রাবল্যের অপর একটা ইউনিট বের করতে পারবো। প্রাবল্যের আমরা এসআই ইউনিট দেখলাম নিউটন পার কুলম, এটাও মাঝে মধ্যে পরীক্ষায় দেই। এটাকে যদি আমি বুদ্ধি করে নিউটন ইনটু মিটার করি, বাই এটাকে কুলম ইনটু মিটার, কোনো ক্ষতি করলাম না। এবারে দেখো নিউটন ইনটু মিটার করলাম, নিউটন ইনটু মিটার মানে এটা জুল লিখতে পারি, কার্যের ইউনিট, বল ইনটু সরণ, বাই কুলম ইনটু মিটার। এবার জুল পার কুলম মানে ভোল্ট হয়, জুল পার কুলম মানে ভোল্ট। তোমরা হয়তো W সমান Q ইনটু V করনি, W সমান Q ইনটু V, তাহলে এই যে W বাই Q যদি করো এখানে কি থাকে V, তাহলে জুল পার কুলম কে থাকলো বিভব প্রভেদের একক থাকলো। তাহলে জুল পার কুলম সমান কি লিখে দিলাম ভোল্ট বাই মিটার। তার মানে অপর একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার। আবার যখন রিলেশন করব ইলেকট্রিক ফিল্ড আর তড়িৎ বিভবের মধ্যে রিলেশন আছে dV বাই dx, এরকম একটা রিলেশন আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারে করব, যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে রিলেশন। সেখানেও আমরা যে dV এর জন্য যেহেতু এটা বিভব তার জন্য ভোল্ট, এটা একটা ডিসটেন্স তার জন্য মিটার, তার মানে কি ভোল্ট পার মিটার হবে। তাহলে এগুলো নিতে এরকম কোশ্চেন করে দিতে পারে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এসআই ইউনিট হলো নিউটন পার কুলম, এ নম্বর অপশন, বি নম্বরে ভোল্ট পার মিটার, সি নম্বরে এ ও বি দুটোই, ডি নম্বরে উপরে কোনোটি না। তাহলে তুমি যদি সবাই যদি এই জিনিসটাই যদি কেবলমাত্র খেয়াল করি যে আমরা তো জানি প্রাবল্য মানে কি F বাই কিউ, তার মানে নিউটন পার কুলম, প্রথম অপশনটাতে রাইট মেরে দিলাম, কিন্তু নিটের জন্য কি হয়ে গেল নেগেটিভ। ওই জন্য প্রত্যেকটা অপশন আমাদের খেয়াল করে উত্তরটা ঠিক করতে হবে, তাই তো।
এবারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর একটা জিনিস এখানে দেখব যে হ্যাঁ সুষম তড়িৎ ক্ষেত্র কি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সুষম তড়িৎ ক্ষেত্র অর্থাৎ কোন স্থানে যদি তড়িৎ ক্ষেত্রের মানটা সমান এবং অভিমুখ যদি একই হয় তবে সেটাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রে এটা আগেই বলেছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কখনো উৎস আধানের উপরে নির্ভর করে কিন্তু পরীক্ষক আধানের উপরে নির্ভর করে না। এবার এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সময় তো প্রায় হয়ে গেল অনেকক্ষণ, তো আজকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে এবার তোমাদের অঙ্কগুলো একটু এই যে এই ডিরেকশনটা যদি খেয়াল করে নাও, অনেকগুলো অঙ্ক তোমরা একটু করার চেষ্টা করবে। আমি আরো বোঝাবো না। এরকম দিয়ে দিল একটা বর্গক্ষেত্রে 4টা পয়েন্ট আছে, ধরে নাও এ বি সি ডি। এই 4টা পয়েন্টে হয়তো 10 কুলম্ব বা 10 ইএস করে আধান দেওয়া আছে, 10 ইএস করে আধান। এবার বললো হয়তো যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় ছেদবিন্দু ও তে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। তাহলে এগুলো যদি প্রত্যেকটাই যদি সেম চার্জ যদি হয় তাহলে কি হবে, এখানে এক ধনাত্মক আধান নিয়ে আসবো। তোমরা জানো যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এখানে এই যে ডিও এর ভ্যালু যা হবে ওবি তাই হবে। তাহলে এই চার্জের জন্য এই 10 কুলম্ব বা 10 ইএস এর চার্জের জন্য এখানে প্রাবল্যের অভিমুখটা এদিকে হবে। এই চার্জের জন্য সবসময় বেশি আধান থেকে কম, এটা দেখো +10, আর এখানে 1 ইউনিট আছে মানে এটা অবশ্যই বেশি, তাহলে এর জন্য কোন দিকে কাজ করবে, এই দিকে। এবার যেহেতু এই ডিসটেন্সটা সমান বলি এরা মানটা কি হবে, সমান কিন্তু বিপরীত, যারা একে অপরকে প্রশমিত করবে। একই রকম ভাবে এটার জন্য কি হবে, এই চার্জের জন্য এই অভিমুখী, এই চার্জের জন্য এই অভিমুখী বলি এরাও একে অপরকে প্রশমিত করবে বলি ও বিন্দুতে নেট ফিল্ড কি হবে, 0 হয়ে যাবে। এরকম কিছু অঙ্কগুলো আছে, তোমরা দেখবে। আমি একদিন অঙ্কের সম্পর্কে তোমাদের বলবো। তো ঠিক আছে, আজকের ক্লাস এখান থেকেই শেষ করছি। তোমরা ক্লাসগুলো ইউটিউবে দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করবে। বইটাও পাশে থাকে। এখন যদি রেডি করতে না পারো এই সময়ে, তাহলে কিন্তু পরবর্তীতে যদি পড়াগুলো জমে যায় তাহলে রেডি করতে কিন্তু মুশকিল হয়ে যাবে। ওই জন্য বারবার বলছি যে আমরা যতক্ষণ পড়াচ্ছি যতটুকু হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে একদম পড়ে নেওয়ার চেষ্টা করো। বইটাও আশা করি সবাই কিনে নিয়েছো এবং তোমরা পড়াশোনার মধ্যে আছো। আর এই জিনিসগুলো আমি আবারও বলছি যে এই জিনিসগুলো বারবার কিন্তু আর বলা হবে না। আর যদি প্রত্যেকটা জায়গায় যদি খেয়াল করে, ফিজিক্স এমনই জিনিস যে প্রত্যেকটা জিনিস যদি খেয়াল করে একটা ঘটনার সঙ্গে অপর একটা ঘটনা রিলেট হয়ে আছে। যদি আজকের ক্লাসটা ভালো করে না বোঝো ডিরেকশন এই ফিল্ড, তবে পরবর্তী যে আমরা শুরু করব, এখন তো ফিল্ড জাস্ট আজকে ডেফিনেশনটা দিলাম, ইউনিট ডাইমেনশন এগুলো নিয়ে শেষ করলাম। ফিল্ড নিয়ে অনেক কিছু করব আমরা, যে বিভিন্ন একটা তড়িৎ দ্বিমেরু সম্পর্কে জানবো, তার অক্ষের উপরে যদি কোনো একটা পয়েন্ট রাখা হয় তাহলে কত ফিল্ড কাজ করবে, যদি লম্ব সমদ্বিখণ্ডকে রেখে দেওয়া হয়, যে কোনো বিন্দুতে রেখে দেওয়া হয়, অনেক ক্যালকুলেশন রয়েছে। তো আজকের ঘটনাগুলো যদি ঠিকঠাক করে না নিতে পারো তাহলে পরবর্তী জায়গাগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে। মুখস্থ কখনোই চলবে না, একদম ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে থ্যাংক ইউ।